সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম ডেয়ার অনলাইন ক্লাসে। এর আগের ক্লাসে আমরা কথা বলেছিলাম চরিত্র নির্মাণ পদ্ধতির প্রাথমিক পর্যায়গুলোকে নিয়ে, অর্থাৎ গবেষণা পর্যায়কে নিয়ে। যখন আমি চরিত্রটিকে পাবো তখন কি কি নিয়ে গবেষণা করবো, অর্থাৎ চরিত্রটি কে, কখন, কোথায়, কিভাবে, কি, এবং চরিত্রটির শারীরিক অবস্থান, সামাজিক অবস্থান ও মানসিক অবস্থান, এগুলো নিয়ে আমি গবেষণা করব। তার পরবর্তী পর্যায়ে আপনি কি করবেন, আজ আমরা তা নিয়ে কিছু আলোচনা করব। দর্শক আসলে আপনার বহিরাঙ্গ দিয়ে চরিত্রটিকে দেখতে পায়, অর্থাৎ চরিত্রটির আত্মাটিকে দেখতে পায়। আপনাকে প্রথমে কি দেখে? আপনার শরীরটাকে দেখে, আপনার অবস্থানটা দেখে, আপনি কিভাবে প্রবেশ করলেন, অর্থাৎ বহিরাঙ্গ দিয়ে অন্তরঙ্গটাকে দেখে। অর্থাৎ আপনি প্রথমেই চরিত্রটির শারীরিক অবস্থান যে গবেষণা করেছিলেন, যে শারীরিক অঙ্গভঙ্গিগুলো কি, তার শারীরিক অবস্থানটা কি, তার গায়ের রং কেমন, তার চুল কেমন, তার অঙ্গভঙ্গি কেমন, আপনি সেই অনুযায়ী আপনার নিজেকে প্রস্তুত করবেন। যে লোকটি যদি ঠোঁট বাঁকিয়ে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, তার গলার স্বর কেমন, তার অঙ্গভঙ্গিটা কেমন, সে কি দ্রুত পায়ে হেঁটে হেঁটে কথা বলে, কিংবা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, নাকি তিনি ধীরে সুস্থে আরাম আয়েশ করে হাঁটে, কিংবা তার হাতের ভঙ্গি কেমন, সে কেমন ভঙ্গিতে কথা বলে, এগুলো আপনাকে নির্বাচন করে ফেলতে হবে। অর্থাৎ আপনার অঙ্গভঙ্গি, আপনার মুখের ভঙ্গিটা কি হবে, এগুলো নিয়ে কিন্তু এর আগের যে আপনার মুখের ভঙ্গি, আপনার মাংসপেশিগুলো নমনীয় করবার জন্য এর আগে কিন্তু এক্সারসাইজ দেখানো হয়েছে। তো চরিত্র নির্মাণ করার ক্ষেত্রে আপনার প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে তার অঙ্গভঙ্গিটি কেমন হবে। যদি সে হুইল চেয়ার ইউজার হয়, তাহলে সে হুইল চেয়ারে আসলে সবসময় কেমন করে বসে, তার ভঙ্গিমাটা কী। তিনি যদি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হন, তাহলে কেমন করে হাঁটেন, বা কিভাবে তার দেহ ভঙ্গিমাটা হবে, সে কেমন করে কথা বলে, সে কেমন করে কমিউনিকেট করে, তার ইশারা, বা যদি তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি হয়, তাহলে তার ইশারা ভাষাটা কেমন। প্রত্যেকটা চরিত্রের অঙ্গভঙ্গি কিন্তু এক এক, প্রত্যেকটা মানুষ যেমনি আলাদা আলাদা, তাহলে চরিত্রও তো আলাদা আলাদা হবে। এই যে আপনি বহিরাঙ্গের একটা রূপ নেবেন চরিত্রের, বা চরিত্রের একটা রূপ দিবেন বাহির দিক থেকে, সেই ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে আপনার পোশাক এবং আপনার অঙ্গসজ্জা। যেমন ধরুন, আমার এখন শাড়ি পরা আছে, আমি যদি হুট করে একটা ফ্রক পরে আসি, দুইটা বেনি করে, ফিতা দিয়ে দুটো বেনি করি, এবং আমি যদি ফুরফুর করে, আমার হাঁটার ভঙ্গি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই যে শাড়ি পরে আমি এখন চেয়ারে বসে আছি, আর আমি যখন ফ্রক পরে হাঁটবো, ঘুরবো, তখনই কিন্তু আমার যে ফ্রক পরার ভঙ্গি এবং দুটো বেনি দুলিয়ে দুলিয়ে হাঁটবো, তখনই কিন্তু আমার যে ব্যক্তিগত সত্তা আছে তা থেকে কিন্তু আমি বেরিয়ে আসলাম, এবং আমার অন্য অন্য একটা রূপ দেখতে পাবেন আপনারা তখন। যেমন ধরুন, আরও পরিষ্কার করে বলি, যেমন আপনি যখন বাসায় যদি লুঙ্গি, বাঙালিরা তো লুঙ্গি পরে বাসায়, বা লুঙ্গি যদি পরেন, তাহলে লুঙ্গি পরে আপনি যখন আরাম আয়েশ করে বসেন বাসায়, আপনি যখন বাইরে স্যুট টাই শুজ পরে বের হন, তখন কিন্তু আপনার একদমই আপনি আলাদা ভঙ্গি, একদম আলাদা হাঁটার ভঙ্গি। কিংবা আপনি যদি স্যান্ডেল পরে হাঁটেন, স্যান্ডেল পরে হাঁটলে আপনার যে অঙ্গভঙ্গি, আপনার হিল পরে হাঁটা কিংবা ফর্মাল শুজ পরে হাঁটার অঙ্গভঙ্গি কিন্তু এক হবে না। কিংবা আপনি যদি ট্রাউজার টি শার্ট পরে হুইল চেয়ারে বসেন, আর আপনি যদি স্যুটটাই পরে বসেন, তাহলে দুটো পার্থক্য বুঝে যাবেন। আপনার আচরণই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে আপনি আপনি যেই চরিত্রটি করবেন, সেই চরিত্রটির পোশাকটা কি হবে, কি হতে পারে, সেই পোশাকটি নির্বাচন করে আপনাকে কিন্তু ওইটা পরেই চর্চাটা করতে হবে, যে এটা সহজাত আচরণগুলো কী কী। যদি আপনি একজন শ্রমজীবী মানুষের অভিনয় করেন, একজন রিক্সাওয়ালা কিংবা রাজমিস্ত্রি, তাহলে তিনি পোশাকটা কিভাবে পরেন। শুধু পোশাক শুধু ধরেন একটা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি নিলেন, কিন্তু লুঙ্গিটা উনি কীভাবে পরেন, তাহলে ওই লুঙ্গিটা পরলে আপনার ভঙ্গিটা কী হবে, বসার ভঙ্গিটা কী হবে। কিংবা শাড়ি যদি পরেন, এক পেঁচে শাড়ি পরছেন না কুচি দিয়ে পরছেন, কীভাবে তার আপনার পোশাকের উপরে কিন্তু আপনার অঙ্গভঙ্গিও নির্ভর করছে। বা যিনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, সে যদি যখন স্যান্ডেল পরছে, দুফিতা স্যান্ডেল পরছে,
তার হাঁটার ভঙ্গি তখন একরকম, আবার যখন তিনি কেটস পরে ফেলছেন তখন কিন্তু আবার হাঁটার ভঙ্গি অন্যরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা পোশাকের সাথে সাথে কিন্তু অঙ্গভঙ্গিও পরিবর্তন হয়। তো যখন আপনি কোনো চরিত্র করবেন তাহলে ওই চরিত্রের পোশাকটি নির্বাচন করুন। আবার অঙ্গসজ্জাও নিতে পারেন। আপনার যদি মোচ লাগিয়ে কথা বলতে হয় তাহলে মোচটা লাগিয়েই প্র্যাকটিস করবেন, কারণ আপনি তো জানেন না যে একজন মোচওয়ালা ব্যক্তি কেমন করে কথা বলেন বা তার ভঙ্গিটা কেমন হয়। যেমন ধরুন লম্বা চুল, যাদের লম্বা চুল তারা কিন্তু তাদের চুলের সাথে সম্পর্ক একরকম। যেমন আমার লম্বা চুল, আমি হয়তো চুলটাকে কানের কাছে নিয়ে যাই চুলটা ছাড়া থাকলে, কিংবা হাতে হয়তো খোপা করে ফেলি। কিন্তু যখন যেই ব্যক্তিটির চুল ছোট, সে যখন লম্বা চুলের অভিনয় করবে তাকে কিন্তু সেই উইগটা পরে প্র্যাকটিসটা করতে হবে। তাহলে তিনি বুঝতে পারবেন যে চুলের সাথে শরীরের সহজাত সম্পর্কটা বা হাতের সহজাত সম্পর্কটা। এই যে আপনি পোশাক এবং অঙ্গসজ্জা নিলেন, এতে কিন্তু আপনার চরিত্র রূপায়ণের ক্ষেত্রে একটা সহযোগিতা হলো বা সহায়ক বলতে পারেন আপনি। কিন্তু এটাই কি চরিত্রের অন্তঃসার? একদম না। এটা আপনাকে সহায়তা দিবে বাহির দিক থেকে একটি রূপ নিতে, কিন্তু দর্শক দেখতে চায় চরিত্রের অন্তঃসত্ত্বাকে, অর্থাৎ ভেতরের সত্তাটাকে দেখতে চায়। আপনার অঙ্গসজ্জা পোশাক আপনাকে সহায়তা দিবে, কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে যে ওই চরিত্রটি কেমন করে কথা বলে, কেন এভাবে হাঁটে, তার ক্রিয়া কি হবে, তার প্রতিক্রিয়া কি হবে। যেমন ধরুন লম্বা চুল, যখন লম্বা চুল, তো হয়তো সে যখন চিন্তা করছে তখন হয়তো চুলটা পেঁচাচ্ছে, সবাই হয়তো তা করে না, কিন্তু আপনি হয়তো এই চরিত্রটির মধ্যে এরকম কিছু একটা দেখতে পেয়েছেন, কিংবা আপনি নির্বাচন করেছেন। কেন? যুক্তি থাকতে হবে। কেন আপনি হাঁটছেন? যুক্তি থাকতে হবে। অর্থাৎ চরিত্রের অন্তরে প্রবেশ করতে হলে আপনাকে আরো গহীনে যেতে হবে। আপনি কেমন করে কথা বলেন, আপনি কত সুন্দর করে কথা বলেন সে দেখানোর প্রয়োজন নেই। আপনাকে দেখাতে হবে চরিত্রটি কিভাবে কথা বলে, চরিত্রটি কিভাবে হাঁটে, আপনি কত সুন্দর করে হাঁটেন, আপনি কত সুন্দর, আপনার ব্যক্তি সত্তা কিন্তু দর্শক দেখতে চায় না। দর্শক দেখতে চায় চরিত্রের সত্তা, বা আপনাকে দেখাতে হবে চরিত্রের সত্তা। সেগুলো দেখবার জন্য আপনার ওই যে গবেষণা করেছেন এর আগে, সেইগুলোর ভিত্তিতেই কিন্তু আপনি নিজেকে রচনা করবেন। আপনি ব্যক্তিসত্তাকে ওই যে চরিত্রের পোশাক দিয়েছেন, মেকআপ করেছেন, তার পিছনে আপনার ব্যক্তিসত্তাকে লুকিয়ে চরিত্রের সত্তাটাকে খুলে ফেলে দিতে হবে, একদম উন্মুক্ত করে দিতে হবে। কিন্তু আপনি ব্যক্তি পিছনে কিন্তু লুকিয়ে আছেন, আপনাকে কিন্তু দেখতে পাচ্ছে না। পরিষ্কার? মঞ্চে কোনো কিছুই যুক্তি ছাড়া করা যাবে না। আপনি যখনই হাঁটছেন, মুভমেন্ট করছেন, হুইল চেয়ার নিয়ে নড়াচড়া করছেন কিংবা ইশারা করছেন, প্রত্যেকটা কেন দ্রুত ইশারা করছেন, কেন ধীরে ইশারা করছেন, কেনই বা আপনার হাতের ছুরিটাকে ডান দিকে নিচ্ছেন, কেন বাম দিকে নিচ্ছেন, প্রত্যেকটার যুক্তি থাকতে হবে। যে হ্যাঁ, আমি ভেবেছি এই চরিত্রটি ধীর স্থির, তাই এর হাঁটার ভঙ্গিটা এইরকম। কিংবা সে একটা দুশ্চিন্তায় আছে ক্যারেক্টারটি, তাই সে হাঁটে আবার কিছুক্ষণ উপরের দিকে তাকায়। এই যে আপনি নিজেকে এইভাবে রচনা করে নেবেন, চরিত্রটি নির্মাণ করার ক্ষেত্রে প্রস্তুত করে নেবেন, এবং এগুলো কিন্তু আপনাকে রিহার্সালে দিনের পর দিন নিজেকে প্রস্তুত করতে হবে। এগুলো করতে 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 করতেই কিন্তু আপনি সেই চরিত্রটিতে রূপান্তরিত হতে পারবেন। কিন্তু ধরেন আপনি রূপান্তরিত মানে কি, আপনি তো নিজেকে ভুলে যাচ্ছেন না। অভিনেতা সবসময় নিজেকে আসলে দুই ভাগে ভাগ করে ফেলে সবসময়, যে আপনার নিজের যে ব্যক্তিসত্তা তা কিন্তু আছে, সবসময় আপনার চরিত্রটিকে বিশ্লেষণ করছে, আপনার চরিত্রটিকে দেখছে সে, আর আরেকটা সত্তা সেই চরিত্রটি হয়ে যাচ্ছে। সো যখন আপনি চরিত্রটি হচ্ছেন বা যে নানান রকমের আবেগের
আবেগ থাকবে আপনার, আপনি কিন্তু সে আবেগে ভেসে যাবেন না। ওই যে আপনার ব্যক্তিসত্তাটি আছে লুকিয়ে, ওই ব্যক্তিসত্তাটা কিন্তু সেই আবেগটাকে নিয়ন্ত্রণ করবে। আরও খোলাসা করে বলি, ধরেন একজন পাগল ছবি আঁকলেন, আঁকি বুকি বুকি করছে 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 করছে, তারপর আপনাকে দিলেন, আপনি কি সেটাকে চিত্রশিল্প হিসেবে চিহ্নিত করবেন? করবেন না। কেন? কারণ সে কি এঁকেছে সে নিজেই জানে না, যুক্তিহীন একটা ছবি। কিন্তু যখন একজন শিল্পী একটা বিমূর্ত ছবি আঁকেন, তিনি কিন্তু জানেন যে তিনি কি এঁকেছেন, কেন এঁকেছেন, অর্থাৎ যুক্তি দিয়ে এঁকেছেন, তিনি জানেন কি আঁকছেন। আপনি তখন সেটাকে শিল্প বলছেন, অর্থাৎ যুক্তি আছে এবং তার নিয়ন্ত্রণ আছে তার তুলিতে এবং পেন্সিলে। তিনি জানেন কোথায় গিয়ে থামতে হবে, কোথায় গিয়ে বাঁক নিতে হবে, কোথায় বক্ররেখা দিতে হবে। ঠিক তেমনি একজন অভিনেতার তার আবেগকে নিয়ন্ত্রণ করবে, তার আবেগকে নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রিত আবেগ, নিয়ন্ত্রিত শরীর। ধরেন আপনি একটা মানে দ্রুত দৌড়ে এসে একদম মঞ্চে অনেকক্ষণ দৌড়াচ্ছেন 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 দৌড়াচ্ছেন, তারপর আপনার লম্বা সংলাপ। কিন্তু বাস্তবে কিন্তু আপনি কাশলেন, পানি খেলেন, তারপরে কথা বললেন, কিন্তু মঞ্চে হয়তো আপনার সেই পরিস্থিতি নেই, আপনাকে কথাগুলো বলতে হবে, কিন্তু আপনার হয়তো গলা শুকিয়ে গেছে, আপনি কথাই বলতে পারছেন না। তার মানে কি আপনার কণ্ঠে আপনার নিয়ন্ত্রণ নেই। সেই নিয়ন্ত্রণটা আনতে হবে। এর আগে আমি এগুলো নিয়ে কথা বলেছি, শারীরিক প্রস্তুতি নিয়ে, যে নানান রকমের ব্যায়াম, যোগ ব্যায়াম এবং স্ট্রেচিং এগুলো বলেছি, কিন্তু সেগুলো করে আসতে হবে। আবার ধরেন আরেক ধরনের আবেগ, যে একটা দুঃখের দৃশ্য, আপনি কাঁদছেন, আপনি এতই কাঁদলেন যে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, আপনি কাঁদতে কাঁদতে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে একাকার, কিন্তু পরবর্তী সংলাপ দিতে পারছেন না, তার পরবর্তী আপনার 1 ঘন্টা অভিনয় করতে হবে, আপনার গলা বসে গেছে। বাস্তবে আমরা কাঁদলে কি হয়, গলাটা বসে যায়। তার মানে আপনার আবেগে নিয়ন্ত্রণ থাকতে হবে, যে আমি কাঁদবো কিন্তু আমার গলা বসবে না, হয়তো আমি চোখের পানিই ফেলবো না, বা আমি এমনভাবে আবেগে ভেসে যাব না, আমি নিয়ন্ত্রিত অভিনয় করব। এই যে নিজকে নিয়ন্ত্রণ রাখা, এইটা কিন্তু থাকতে হবে। যুক্তি, নিয়ন্ত্রণ, ভারসাম্য সব কিছু থাকতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনি সঠিকভাবে চরিত্রটিকে রূপ দিতে পারবেন, আপনি রূপান্তরিত হতে পারবেন চরিত্রে। আবারও বলছি, নিয়ন্ত্রণ থাকতে হবে, শরীরের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে, আবেগের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে, আপনার কণ্ঠের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে, সব কিছু নিয়ন্ত্রিত হতে হবে এবং যুক্তিসঙ্গত হতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখবেন।